বিএনপি শুধু নির্বাচনের কথাই বলে আসছেন, শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, তাদের প্রশ্ন। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? তারা যদি আমাদের সাথে সবকিছুতে একমতই হয়ে যায় তাহলে তো তারা বিএনপি করবার কথা, এনসিপি করবার কথা না। মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক ছিল সেখানে 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছিল বিএনপি। আমরা দেখলাম যে তাদেরই একজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা ছিল জনাব তারেক রহমানের, তা এটা আসলে যার দাবি তুললেন পদত্যাগের, আবার তার সাথেই তাকে সাথে নিয়ে এই বৈঠক, এটাতে কি কোনোভাবে বিব্রত ছিলেন অথবা এখনো বিব্রত ফিল করছেন? একটা বৈঠক সকল সংকট সমাধান করে না, এটা হতে পারে না, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হয়। তো আমার মনে হচ্ছে যে ডোরটা ওপেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আমাদের সাথে আলোচনার জন্য আজ আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। জনাব আবু সায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুজন মাহমুদ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের আমার শুভেচ্ছা। দুই শীর্ষ নেতা লন্ডনে বৈঠক হয়েছে। এই বৈঠকে আসলে দীর্ঘক্ষণের বৈঠক ছিল। সেই বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? আমরা যদিও শুধু নির্বাচনের বিষয়টাই সাধারণ মানুষ জেনেছে, গণমাধ্যমগুলোতে এসেছে। আসলে এই 1.5 ঘন্টা কি শুধু নির্বাচন বিষয় নিয়েই আলোচনা হয়েছে নাকি না অন্য কোনো বিষয় ছিল? আপনি তো চেয়ারম্যান সাহেবের একজন উপদেষ্টা, সেক্ষেত্রে আপনি কতটুকু জেনেছেন? ধন্যবাদ। একটা একান্ত বৈঠক যখন হয় তখন অনেক ইস্যুই কিন্তু উঠে আসতে পারে, অনেক আলাপ আলোচনা হবে, সেগুলো হয়তো সামগ্রিকভাবে বাইরের জগতে নাও আসতে পারে, কিন্তু সংকট সমাধানের জন্য যে সকল ফ্যাক্টর কাজ করে, যে সমস্ত উপাদানগুলো চারদিকে ঘোরাঘুরি করে, সেগুলো নিয়ে কিছুটা মতবিনিময় হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু আমি বলতে পারি যে এই বৈঠক ছিল খুবই প্রত্যাশিত একটা বৈঠক। 18 কোটি মানুষ তাকিয়েছিল দুজন মানুষের দিকে। একজন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যাকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এখন বিষয়টি হচ্ছে যে আমরা গণতন্ত্রে ফিরে যাবার জন্যই কিন্তু একটা অন্তর্বর্তী ব্যবস্থাটা পেয়েছি। একটা স্বৈরাচারকে হটিয়ে 5ই আগস্ট হলো, একটা অভ্যুত্থান হলো। আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল গণতন্ত্রে প্রত্যাবর্তন। সুতরাং গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য নির্বাচনের যে বিষয়টি, সেটি সামনে উঠে আসবে এবং মানুষেরও আসলে মূলত চোখটা ছিল নির্বাচন কবে হবে, এই বিষয়ে কি আলোচনা হবে সেটাই। কিন্তু এর বাইরে যে অন্য কোনো কথা হবে না সেটি আমি মনে করি না। দেশের স্বার্থে, দেশের সংকটের সমাধানে আরও কিছু আলোচনা হতেই পারে। আমরা একটা প্রশ্ন বারবারই আমরা দেখে আসছি যে বিশেষ করে ইয়াংদের একটা ফোর্স, তারা বলার চেষ্টা করেছেন জুলাই আন্দোলন শুধুমাত্র নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নয়, বিভিন্ন সংস্কার বা দেশের যে মৌলিক কিছু পরিবর্তনগুলো দরকার ছিল, বিভিন্ন সংস্কারগুলো দরকার ছিল, এই বিষয়গুলো নিয়েও দাবি জানাচ্ছে, তারা বলে আসছেন। অথচ তাদের দাবি অনুসারে তারা বলছেন যে বিএনপি শুধু নির্বাচনের কথাই বলে আসছেন, শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, তাদের প্রশ্ন। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? বিএনপি কিন্তু বলছে না যে জুলাই অভ্যুত্থানটা শুধু নির্বাচনের জন্য হয়েছে, সেটা না। আমূল একটা পরিবর্তন আমরা এ দেশটাতে দেখতে চাই। এদেশের কাঠামোতে, রাষ্ট্র যে কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোটা আমূল পরিবর্তিত হয়ে যাক। জনগণের যে চাহিদা, জনগণের যে প্রত্যাশা, সেটা পূরণে বিএনপি এই জায়গায় কারোর সাথে দ্বিমত করছে না। কিন্তু সেই প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিকভাবে। গণতন্ত্রহীনভাবে কিন্তু আপনি পরিবর্তনের সূচনা করতে পারবেন না। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনি সংস্কারই বলেন, মানুষের আইনের শাসনের যে পাওয়ার, যে অধিকারটা, সেটার কথাই বলেন, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার করবার কথাই বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গণতন্ত্র চর্চা করতে হবে। আপনি যদি গণতন্ত্রটাকে স্থগিত রেখে আপনি অন্য বিষয়ে নজর দেন এবং জোর দেন, চেষ্টা করেন যে একটা ধ্রুপদী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আপনি গড়ে তুলবেন, সেটা কিন্তু বুমেরাং হয়ে যাবে। কারণ আপনি দেখবেন দীর্ঘকালীন গণতন্ত্র চর্চাহীনতা যদি থাকে, তাহলে এক্সটার্নাল ফ্যাক্টর যেভাবে আপনাকে খেয়ে বসবে, ধেয়ে বসবে, তখন কিন্তু আপনি যে সংস্কারের কথা বলছেন, আপনি যে অধিকারের কথা বলছেন, মানবিক মূল্যবোধের কথা বলছেন, কোনো কিছুই কার্যকর হবে না। সেই জায়গাটাতে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করেন যে যত দ্রুত সম্ভব, এবং আমরা সবাই মনে করি, জনগণও মনে করে যে যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যাওয়াটা দরকার। গণতন্ত্রে ফিরে গেলে আপনি যে চর্চাটা করতে চাচ্ছেন, যে একজন মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন, তার ন্যায় বিচার পাওয়ার যে কথাটা আপনি ভাবছেন, তার সুস্থতার কথাটা যেভাবে আপনি চিন্তা করছেন, আপনি জুলাই অভ্যুত্থানের সাথে
সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আসে সেগুলো বাস্তবায়নের কথা ভাবছেন, সেটা শুধুমাত্র গণতন্ত্রে ফিরে গেলেই সম্ভব। আপনি দেখেন 8টা মাস 9টা মাস হয়ে গেল, আমরা কতটুকু সংস্কার করতে পেরেছি, আমরা কতটুকু জনগণের অধিকার জনগণের কাছে ফিরে যেতে কিন্তু তারা তো দেখেছি। বলছেন যে সেক্ষেত্রে আপনাদের দল বিএনপি তাদের জন্য প্রত্যেকটা কাজে বাধা দিয়ে আসছে, এটা কিন্তু কয়েক দফা বলে এসছে, এই কারণে সংস্কার করতে তারা পারছেন না। একই সাথে অভিযোগ দিচ্ছেন যে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো যতবার ক্ষমতায় ছিলেন তারা কিন্তু অনেকবারই বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলে এসেছেন, আদৌ করতে পারেননি শেষমেশ। এখন তারা বলছেন যে সংস্কার পরবর্তীতে নির্বাচন। বিএনপি কোনো সংস্কারে বাধা দিয়েছে এই তথ্যটার সাথে তো আমি একমত নই। সুনির্দিষ্টভাবে যদি দেখিয়ে দেওয়া হয় যে সরকার ভালো একটা কাজ করতে গিয়েছে, সেই জায়গাটাতে বিএনপি বাদ সেধেছে, তাহলে পরে হয়তো আলোচনার বিষয়বস্তু থাকবে। কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি যেই জায়গাটাতে সরকার ভালো কিছু একটা করতে চেয়েছে, একটা পরিবর্তনের সূচনাতে হাত বাড়িয়েছে, সেই জায়গাতে বিএনপি তাদের সাথে হাত মেলায়নি, বিষয়টা কিন্তু তেমন না। এখন আপনি যদি বলেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন, সংস্কার একটা চলমান বিষয়, এটা তো আমরা সবসময় শুনি, সকলের কাছ থেকে শুনেছি, এটা নতুন করে শুনবার কোনো কিছু নেই। পৃথিবীর ইতিহাসটা যদি আপনি দেখেন, যে সমস্ত দেশে গণতন্ত্র ছিল না তারা কিন্তু গণতন্ত্রের আগে সংস্কার করেছে, সমস্ত কিছু আয়োজন করে আপনার টেবিলে খাবার রেডি করেছে, তারপরে গিয়ে শুধু গণতন্ত্রটা ওখানে বসে বসে খেয়েছে, উপভোগ করেছে, বিষয়টা কিন্তু তা না। গণতন্ত্রটা প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু সংস্কারটা হয়েছে। আপনি যুক্তরাজ্যের মতো একটা দেশে কখন মেয়েরা ভোট দেবার অধিকার পেল, আপনি দেখেন জাস্ট 19 শতকের দিকটাতে, 20 শতকের দিকটাতে। এর আগে কিন্তু তারা গণতন্ত্র চর্চাটা শুরু করেছে। গণতন্ত্র দীর্ঘকালীন চর্চা করবার আগ পর্যন্ত আপনি কিন্তু মানুষের প্রকৃত অধিকারটা তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না। সংস্কারটা কিসের জন্যে? মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের চাহিদা মেটানোর জন্য। জনগণ যেটি চায়, জনগণের যে সমস্ত মৌলিক অধিকার আছে সেগুলো বাস্তবায়নের জন্য, জনগণের যে প্রত্যাশাটা আছে সেটা পূরণের জন্য। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণের প্রত্যাশা আপনি পূরণ করবেন সেটা তো হবে না। আপনি দেখেন কিন্তু জনগণের চাওয়াটাকে আপনারা কিভাবে যাচাই করছেন যে আসলে জনগণ এখন কোনটা চাচ্ছে, সে বিষয়টা আপনারা কিভাবে মাপছেন? আমরা তো একটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আছে, একজন মানুষের কি কি অধিকার প্রয়োজন। আমরা যদি ভাতের অধিকার বলি, আমরা যদি শিক্ষার অধিকার বলি, স্বাস্থ্যের অধিকার বলি, বাসস্থানের অধিকার বলি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ন্যায় বিচার পাবার অধিকার, অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। এখন আপনি যদি ন্যায় বিচারটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, তাহলে কিন্তু আপনাকে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে হবে। আমাকে বলেন, গত 10 বছরে কি বাংলাদেশে যারা ন্যায় বিচার বঞ্চিত মানুষ, তারা কি ন্যায় বিচারটা ফিরে পেয়েছে? আপনি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে রেজিমে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো তো এখন পর্যন্ত ওঠেনি। অথচ প্রত্যাশিত ছিল যে প্রথমে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসানো হয়েছে, যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, এই বিষয়গুলো সমাধান হবে। এমনকি যারা ভুক্তভোগী বিভিন্নভাবে যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তো নিজে কাজ করি মানবাধিকার নিয়ে, দুস্থ যে সমস্ত মানুষ আছে, গুম খুন নির্যাতনের শিকার যে সমস্ত পরিবারগুলো আছে, তাদের কাছাকাছি থেকে আমি তো দেখেছি এখন পর্যন্ত তাদের যে অভাবটা, তাদের বাচ্চাদের জীবনের মিনিমাম বেসিক যে নিডসটুকু, আপনি তো সেটুকুও দিতে পারছেন না। একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াটাতে গেলে, আমি বলছি না রাতারাতি সব সমাধান হয়ে যাবে, কালকে নির্বাচন হলো, পরশু আমাদের সরকার আসলো, আমরা রাতারাতি সবাইকে সব কিছু দিয়ে দিতে পারবো, বিষয়টা তা না। চর্চার মাধ্যমে এবং জনগণ এবং সরকারের একটা কার্যকর সম্পর্কের মাধ্যমে কিন্তু আপনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। তবে সেটা একদিন দুদিনে হয়ে যাবে এ কথা বলার মতো আমার কাছে মনে হয় না এতটা দৃষ্টটা আমি দেখাবো, কিছুটা সময় হয়তো লাগবে। কিন্তু আপনি যদি একেবারেই গণতন্ত্র থেকে চোখ বুঝে আপনি বসে থাকেন এবং সংস্কার করতে থাকেন, তাহলে হয়তো কেমন পর্যন্ত অপেক্ষা করে দেখা যেতে পারে যে কি হবে। সেক্ষেত্রে সংস্কার নিয়ে এনসিপি তরুণদের যে দলটা, তারা কিন্তু লন্ডনের বৈঠকের পরে তারা অফিসিয়ালি জানিয়েছেন যে জুলাই সনদ ঘোষণা এবং বিচারের একটা রোডম্যাপ, এরপরে নির্বাচন। সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কতটা একমত, অথবা তাদের বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব দর্শন এবং তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজির উপরে ভিত্তি করেই কিন্তু তাদের রাজনীতি পরিচালনা করবে, তারা দেশের জনগণকে তাদের বয়ানটা দেবে। এনসিপিকে আমরা স্বাগত জানিয়েছি, তাদের কার্যক্রমকেও আমরা স্বাগত জানাই। আমরা শুধু একটা বিষয়ে মনে করি, আমি নিজেও সেটা বারবার বলেছি যে মত দ্বিমতটা থাকবে,
তারা যদি আমাদের সাথে সব কিছুতে একমতই হয়ে যায় তাহলে তো তারা বিএনপি করবার কথা, এনসিপি করবার কথা না। সুতরাং আমাদের সাথে তাদের মতের একটা পার্থক্য থাকবে, দ্বিমত থাকবে। তারা তাদের মতো করে দেখবে অভ্যুত্থানকে, তারা তাদের মতো করে দেখবে রোড টু ডেমোক্রেসিকে, তারা তাদের মতো করে আইনের শাসনে ফিরে যাওয়ার প্রক্রিয়াটা নির্ধারণ করবে। তারা হয়তো মনে করছে যে ঠিক আছে, আগে আমরা সংস্কার করি, সংবিধান সংশোধন কিংবা সংবিধানের আমূল পরিবর্তন করি, নতুন সংবিধান আনি কিংবা বিচার প্রক্রিয়া শেষ করি। সেখানটাতে তাদের সাথে আমাদের বিনয়ের সাথে বলি, তাদের সাথে আমাদের একটা দূরত্ব আছে, আমাদের সাথে একটা দ্বিমত আছে। আলোচনার মাধ্যমে সেটা কিন্তু সমাধান সেই হবে। দ্বিমতের জায়গাটা কোথায়? আপনারা কি জুলাই সনদ চান না? আমরা তো বলিনি জুলাই সনদ আমরা চাইনি, কিন্তু একটা সনদ করতে গেলে যে সমস্ত বিষয়গুলো আপনার আমার বিবেচনা করার দরকার সেগুলো সংলাপের মাধ্যমে হবে, বারবার বসতে হবে। আমরা শুধু বলছি যে প্রক্রিয়াটা কি হবে। একটা জুলাই সনদ হতে পারে, আপনার সংবিধানের পরিবর্তন হতে পারে। এখন কেউ চাইবে, আপনি হয়তো চান যে নতুন একটা সংবিধান, আমি হয়তো চাই যে না, নতুন সংবিধানের দরকার নেই, যে সংবিধানটা আছে সে সংবিধানটা সংশোধন হোক। সেখানে আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের যে চাহিদাগুলো সময়ের কারণে প্রয়োজন, এবং যে সমস্ত ঘটনা ঘটে গেছে রক্তক্ষয়ী, যে অভ্যুত্থান ঘটে গেল, ইতিহাস তৈরি হলো, একটা রেজিমের কর্ণধার পালিয়ে গেল, এই প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে আমাদের যা কিছু দরকার 1971 সাল থেকে শুরু করে আজ অবধি আমরা সেটাকে সংবিধানে ইনকর্পোরেট করতে পারি। এখানে হচ্ছে দ্বিমত। এটা এমন না যে তাদের সাথে আমাদের শত্রুতা বা বৈরিতা, তা কিন্তু নয়। নতুন নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, তারা আমাদের দেশকে ভালো কিছু দেবে, এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আশা করেন এবং বিশ্বাসও করেন। আমি শুধু বলছি যে মতের যে পার্থক্যটা আছে সেটা দূর হতে সময় লাগবে না। আপনারা কি এখানে কি শুধু মতের পার্থক্যই? আমরা তো দেখেছি যে তারা আপনাদের অনেক শীর্ষ নেতাদের নিয়ে তির্যক মন্তব্য করছেন, অথবা একই সাথে আবার আপনাদের সিনিয়র নেতারা অনেকেই তাদের নিয়েও কিছু তির্যক মন্তব্য করেছেন। সবকিছু মিলে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখি। এটা কি শুধুই রাজনৈতিক, নাকি না আসলেই আপনাদের দূরত্বের জায়গাটাও আছে এখানে? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এবং বিএনপিকে ঘিরেই মানুষের আশা আকাঙ্ক্ষা। কিছুটা তির্যক বক্তব্য যদি অন্য পক্ষ থেকে আসেও, তাও সেটা হজম করবার মতো আমার বিশ্বাস যে মন মানসিকতা আমাদের আছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা আমাদের প্রতি, সেটা হচ্ছে কখনো বৈরিতায় যাওয়ার এবং রেসপন্সটা যেন অ্যাগ্রেসিভ না হয়। আমরা কিন্তু অ্যাকোমোডেট করতে পারি, কেউ হয়তো একটা তির্যক বক্তব্য দিতেই পারে, তো বড় হিসেবে তো সেটুকু হজম করবার শক্তিটা আমার থাকতে হবে, এবং সেটাই আমরা করছি। এখন মাঝে মাঝে তো রাজনৈতিক বক্তব্যটা আমরাও যে একেবারে কোনো কিছুই বলি না তা কিন্তু না, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আমি মনে করি যে রাজনীতির মাঠে যে বক্তব্যগুলো আসে, কিন্তু আজকে ডক্টর ইউনূস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বসলেন, আপনি দেখেন জনাব তারেক রহমানের শুধু বসার ভঙ্গিটাই আপনি শুধু একটু বিশ্লেষণ করেন, তাহলেই দেখবেন যে কতটা বিনয়, কতটা মানবিকতা, কতটা সৌন্দর্য। যখন তিনি সালাম পৌঁছালেন আমাদের চেয়ারপারসনের, তখনই কিন্তু একটা দ্বার উন্মোচন হয়ে যায় হচ্ছে সৌন্দর্যের, নান্দনিক রাজনীতিতে প্রত্যাবর্তনের, সেই জায়গাটা আমাদের হয়ে যাবে। সুতরাং তির্যক মন্তব্যকে আমি শত্রুতায় পরিণত করবার কোনো কারণ দেখি না। আমি মনে করি না যে এটা বিশাল কোনো সাগর সম দূরত্ব তৈরি হয়ে গেছে, আকাশ সম পার্থক্য তৈরি হয়ে গেছে। ছোট ছোট বিষয়, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে, বসার মাধ্যমে ইনশাল্লাহ বরফ ভেঙে যাবে। মানে এই বর্ষাটা কাদের মিন করছেন, সরকারকে নাকি না দেখুন, আপনাদের রাজনৈতিক দলদের আমরা মধ্যে? তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে তো আমরা বসতেই পারি এবং বসবো ইনশাআল্লাহ। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বসেছেন। আপনি জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূস সাহেবের বিষয়ে কোনো নেগেটিভ বক্তব্য শুনেছেন আপনি কখনো? বেগম খালেদা জিয়ার কাছ থেকে কখনো শুনেছেন? আপনি কিন্তু সবসময় দেখবেন যে ইতিবাচক বক্তব্য, এবং তিনি যেভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, স্বপ্নটা দেখাচ্ছেন, সেই জায়গাটাতে আমরা কিন্তু, আমি আবারও বলি, ছোট ছোট দূরত্ব, ছোট ছোট যে দ্বিমতগুলো, এগুলিকে বড় করে দেখবার কোনো কিছু নেই। রাজনীতিতে তো সেটা থাকবেই। কখনো কখনো রাজনীতির ভাষাগুলো কিন্তু একটু স্ট্রং হতে পারে, সেটা মাঠে বিশেষ করে, কিন্তু আপনি যখন একটা টেবিলে বসেন তখন অন্তরঙ্গতার সাথেই কিন্তু সমস্যার সমাধানগুলো হয়। এখন তার মানে কি বিএনপির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আপনারা নিতে যাচ্ছেন সব রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজনের? আমার তো মনে হয় যে নীতি নির্ধারকরা এটা বিবেচনা করে দেখবেন। তার মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে খুব অচিরেই হয়তো বা বিএনপির পক্ষ থেকেই অন্য রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপের আয়োজন হতে আমি যেহেতু যাচ্ছে। নীতি নির্ধারক নই, সুতরাং এটা একেবারে অকাট্যভাবে কোনো কিছু বলে দেয়া সেটা আমার উচিত হবে না। কিন্তু আপনি তো দলের সর্বোচ্চ পর্যায়ের একজন, মানে দলের কর্ণধার বলা চলে এখন, জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা, সেই জায়গা থেকে আপনার পরামর্শ তার প্রতি এটা কি আমার থাকবে? প্রত্যাশা পরামর্শের জায়গাটা সবসময় ইতিবাচক, এবং আমি আমার চেয়ারম্যানের সাথে কাজ করে এই আনন্দটা পাই যে উনি অ্যাকোমোডেটিং, উনি এই যে মানবিক যে বিষয়গুলো,
ইতিবাচক যে বিষয়গুলো, আপনার যেটা হলে ভালো হবে সেই বিষয়টাতে উনি অলওয়েজই আগ্রহী। সুতরাং আমি যেটা মনে করি যে আজকে ডক্টর ইউনূস, জনাব তারেক রহমান বসেছেন, আমরা একটা বরফ ভাঙতে দেখেছি, এটা ধীরে ধীরে সকলের ভেতরে ছড়িয়ে যাবে। আপনি এনসিপির কথা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছেন যে তারা হয়তো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সাথে একটা দ্বিমতের জায়গাতে আছে। দ্বিমতের জায়গা তো থাকবেই। আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও রাজনৈতিক প্রতিপক্ষগুলো একমত হবে, তাহলে তো শুধুমাত্র এটা তো ভাই কোনো ধরনের কোনো কমিউনিজম ব্যবস্থা না যে একটা রাজনৈতিক দল থাকবে, এটা তো ৭৫ সাল না যে শুধু বাকশাল থাকবে। এখানে নানা মতের নানা পথের রাজনৈতিক দল থাকবে, সেটাই হচ্ছে গণতন্ত্রের বৈচিত্র্য। কিন্তু আমরা চাই, আমাদের চেয়ারম্যান চান যে সকল কিছু হবে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে। যে কারণে আজকে একটা বৈঠক হয়েছে, জনাব তারেক রহমান সেখানে ডক্টর ইউনূসকে ওয়েলকাম করেছেন এবং দেশের জন্য তারা কথা বলেছেন। এই বিষয়টা ধীরে 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 সর্বত্র ছড়িয়ে যাবে। মানে এই বৈঠক কি আসলে সব সংকটের সমাধান বলে দেখছেন? একটা বৈঠক সকল সংকট সমাধান করে না, এটা হতে পারে না, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হয়। তো আমার মনে হচ্ছে যে ডোরটা ওপেন হয়ে গেছে। এখন দরজার ওই প্রান্তে তো অনেক কক্ষ আছে, সেগুলোতে তো আপনার যেতে হবে, আপনাকে এই সুড়ঙ্গটা পার হতে হবে। তো সুড়ঙ্গটা তো খুব বেশি বড় না, এবং সুড়ঙ্গের ওই পারে যে আলোটা আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা অন্ধকার কোনো সুড়ঙ্গ না। সুতরাং আমাদের ভেতরে এখন যে অস্থিরতাটা আছে, স্পেশালি নির্বাচনকে ঘিরে, আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি সংকট সমাধানের একটা সুন্দর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটার মাধ্যমে আমরা সকল সংকটের মোকাবেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক ছিল, সেখানে ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছিল বিএনপি। আমরা দেখলাম যে তাদেরই একজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা ছিল জনাব তারেক রহমানের, তা এটা আসলে যার দাবি তুললেন পদত্যাগের, আবার তার সাথেই তাকে সাথে নিয়ে এই বৈঠক, এটাতে কি কোনোভাবে বিব্রত ছিলেন অথবা এখনো বিব্রত ফিল করছেন? দেখুন, এগুলো বিব্রত হওয়ার বিষয় না, গোটা বিষয়টা হচ্ছে জাতির স্বার্থের বিষয়। এখানে ফোকাসটা হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূস, এই দুজন মানুষ ফোকাস। বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান, চেয়ারপারসনের পরেই, যিনি এখন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। এখানে অন্য বিষয়গুলো আসারই তো কোনো সুযোগ নেই। এখন কোনো একটা পার্টিকুলার ইস্যুতে আমরা যদি দাবি জানাই যে অমুককে পদত্যাগ করতে হবে, সেই পার্টিকুলার ইস্যুর সাথে সেটা সম্পর্কিত। কিন্তু এখানে হচ্ছে গণতন্ত্র, নির্বাচনে প্রত্যাবর্তন এবং জাতির বৃহত্তর আশা আকাঙ্ক্ষার বিষয়। সেখানটাতে একজন উপদেষ্টাকে আমরা লাইমলাইটে নিয়ে আসবার কোনো কারণ নেই। আর শত্রুপক্ষ তো একসাথে বসে, এমন তো নয়। ইভেন আপনার শত্রুকেও তো সম্মান দেখানো যায়, তাই না? সেই সম্মানের জায়গাটা বিএনপি দেখাবে না কেন, আমরা সেটা মনে করছি। বিএনপি রাজনৈতিক দল হিসেবেই হচ্ছে সম্প্রীতির পথে থাকে, সৌহার্দ্যের পথে থাকে। এখন যে পার্টিকুলার ইস্যুতে আমাদের অবস্থান, ইস্যু কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেটা কিন্তু না। এমন না যে এখানে লেনদেন হয়ে গেছে, দেন দরবার হয়ে গেছে, বিষয়টা তা না। ইস্যুগুলো এই প্রশ্ন কিন্তু তুলেছে, এটা আমি দেখলাম যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলেছে যে এতক্ষণের বৈঠকে সেই পুরো বক্তব্যগুলো সামনে আসেনি, তার মানে আপনাদের গোপনে কোনো নেগোসিয়েশন হচ্ছে কিনা। এবং পরবর্তীতে জামাতে, ঠিক পরের দিনই জামাতের পক্ষ থেকে, যে জামাত আপনাদের সাথে জোট সঙ্গে ছিলেন এতদিন, সে জামাতের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে নিরপেক্ষতার জায়গা থেকে প্রশ্ন তুলেছেন। যৌথ ব্রিফিংটা সব কিছু মিলে আসলে এই বিষয়গুলোতে বিএনপির মানে স্ট্যান্ড কি, আপনাদের বক্তব্য কি? দেখুন, আমি একটা কথা বলি, বিপ্লবীরা তো সবসময় বিপ্লবী দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, সব কিছুর মধ্যে একটা ঝামেলা দেখেন। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথেই বলছি যে এত কিছু ভাববার দরকার নেই। জনাব তারেক রহমানকে দূরবীন দিয়ে দেখার কিছু নেই। আপনি সাদা কালো চোখেই দেখেন, উনি তো খুব সহজ একটা মানুষ, খুব সরলভাবে জীবনযাপন করেন। উনি একটা কোট পরেন, এটাতে টাই পরেন না, একটা জামা পরে চলে আসেন যেটা আমি আপনি পরি। উনি হাসি মুখে কথা বলেন, উনি চেয়ারপারসনের সালামটা পৌঁছে দেন। আমি আপনি যেরকম সাধারণ মানুষ প্রতিদিনের জীবনটা আমরা যেভাবে কাটাই, তারেক রহমান সেভাবে কাটান। তাকে দূরবীন দিয়ে খুঁটে খুঁটে দেখবার কিছু নেই। যা তার আপনি প্রকাশ্যে দেখছেন সেটাই তার ভেতরে। এখানে কি হয়ে গেছে, কোনো কিছু লেনদেন, কোনো কিছু ষড়যন্ত্র, এ সমস্ত ভাববার কোনো অবকাশ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে বসেছেন এবং সেখানে নিশ্চয়ই তাদের ভেতরে কিছু আলাপ আলোচনা আসতেই পারে দেশের স্বার্থে। কিন্তু এটাকে যদি কোনো দল অহেতুক জল ঘোলা করবার জন্যে সামনে নিয়ে আসে, আমার মনে হয় তাদেরকে একটু বুঝদার হতে হবে। দেশের এখন একটা সংকটের সময়,
5ই আগস্টের রেজিমের প্রধান সে পালিয়ে গেছে, তার মানে কিন্তু এই না যে এ দেশটা মুক্ত হয়ে গেছে তা না, তারা এখনো ষড়যন্ত্র করছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে। দেশের শত্রুরা এ দেশটাকে কিন্তু অস্থিতিশীল করতে চাচ্ছে এবং সেটাতে তারা মাঝে মাঝে সফলও হচ্ছে। আমরা দেখছি যে আমাদের বিএনপির অনেককে মেরে ফেলা হয়েছে 5ই আগস্টের পরও। আমরা তো এই অবস্থাটা কারোর জন্য দেখতে চাই না। সেই জায়গাটাতে যদি জাতীয় ঐকমত্য না থাকে, যারা রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে তারা যদি এখন বুঝদার না হয়, অবুঝের মতো আচরণ করে, তাহলে কিন্তু বিপদটা কাটতে সময় লাগবে। সুতরাং যে সমস্ত দল এখন অহেতুক ছোট ছোট কাঁটা দিয়ে খোঁচানোর চেষ্টা করছে, আমি মনে করি তাদেরকে কাঁটাটা হাত থেকে ফেলে দিয়ে ফুলটার দিকে তাকানো উচিত এবং এই ফুলটা হাতে নিয়ে সৌহার্দ্যমূলক একটা রাজনীতির বিকাশের যে চেষ্টাটা আমরা করছি, আমাদের চেয়ারম্যান করছেন, সেটাতে সহযোগিতা করা দরকার।